করোনা চিকিৎসার জন্য ৪২ জেলাতে নেই আইসিইউ সুবিধা, বাধ্য হয়ে রাজধানীতে আসছেন জটিল রোগীরা। করোনা আক্রান্ত খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো, বাসায় থেকেই চিকিৎসা হবে জানালেন চিকিৎসক। শিগগিরই আইনের আওতায় আসবেন মামুনুল হক, হেফাজতে ৫২ মামলার চার্জশিট জমা ১ মাসের মধ্যে। বিশ্বে করোনায় একদিনে ১৩,৫০০-এর বেশি মৃত্যু, ভারতে ২৪ ঘন্টায় ২,১৬,০০০ শনাক্তের রেকর্ড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনা সংক্রমণের এই মুহূর্তে দেশের চিকিৎসা খাতে সবচেয়ে বড় সংকটের নাম আইসিইউ। করোনা রোগীদের চিকিৎসার জন্য ৬৪ জেলার মধ্যে ৪২ জেলাতে নেই কোনো আইসিইউ সুবিধা। ফলে করোনা আক্রান্ত জটিল রোগীরা চলে আসছে ঢাকায়। ১০ মাস আগে প্রধানমন্ত্রী সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। করোনায় আক্রান্ত রোগীর জন্য আইসিইউ প্রয়োজন হলে আটকে উঠছেন স্বজনরা, অসহায় হয়ে ছুটছেন এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকায় একটি আইসিইউ এখন সোনার হরিণ। খোদ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে সারা দেশে আইসিইউ শয্যার ভয়াবহ সংকট। করোনার জন্য নির্ধারিত হাসপাতালের ৪২ জেলাতে নেই আইসিইউ। ঢাকা বিভাগে করোনা রোগীর জন্য আইসিইউ সুবিধা নেই ৭ জেলাতেই। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩টি, চট্টগ্রাম বিভাগে ৭টি, রাজশাহী বিভাগে ৬টি, বরিশাল বিভাগে ৫টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ৬টি এবং সিলেট বিভাগে ২ জেলায় নেই আইসিইউ। জেলার পেশেন্টরা যারা গুরুতরভাবে অসুস্থ হচ্ছে তারা সব রাজধানীতে চলে আসছে এবং রাজধানীতে কিন্তু আইসিইউ ব্যবস্থা নাই, হাইফ্লো নেজাল ক্যানুলার সমস্যা আছে, সুতরাং মৃত্যুর হার বেড়ে গেছে। গত বছর জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন, তবে স্বাস্থ্য বিভাগ তা বাস্তবায়ন করতে পারেনি। এখান থেকে খুব অতি শীঘ্র যদি উত্তরণ না হয় তাহলে আমাদের মৃত্যুর হার এরকম বাড়তেই থাকবে এবং খুব শোচনীয় অবস্থা হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আইসিইউ বেড দিলেই তো হবে না, সেটা যেখানে যাবে সেখানে স্থাপন করার ফ্যাসিলিটিস থাকতে হবে এবং এইগুলি ব্যবহার করারও এক্সপার্ট পার্সন প্রয়োজন হবে। জেনারেল হাসপাতালে আইসিইউ ফ্যাসিলিটিস নাই, এই সমস্ত জেনারেল হাসপাতালে আইসিইউ ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করার জন্য এডিবির অর্থায়নে এবং ইউনিসেফের অর্থায়নে এটা কাজ প্রক্রিয়াধীন। এটা হয়তো খুব যত তাড়াতাড়ি সম্ভব এগুলি প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে ২৭৮টি আইসিইউ শয্যা রয়েছে। চাহিদাপত্র পেলে সব আইসিইউ পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে জনবল সংকট থেকেই যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসা, সার্বিক ব্যবস্থাপনা এবং লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে জটিল করোনা রোগীদের চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা রয়েছে, আর লকডাউনের নির্দেশনা ঠিকমতো মানা হচ্ছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু শহীদ মুন্সি মেডিকেল কলেজ এবং সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। সেখানে করোনা রোগীর চিকিৎসার জন্য ২টি আইসিইউ এবং 4টি ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি করোনা রোগীদের জন্য চিকিৎসার জন্য বাগবাটি উপজেলাতে একটি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, যেখানে আসলে করোনা রোগীদের যে জটিল রোগীদের চিকিৎসা, সেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর যে বিষয়টি বলছিলেন লকডাউন, আসলে লকডাউন কিন্তু আজকে ৩য় দিন। সাধারণ মানুষ কিন্তু লকডাউনের কোনো নির্দেশনাই মানছে না। এখনো এই ভোরবেলাতেই কিন্তু আমি দেখছি যে সিরাজগঞ্জ শহরে বিভিন্ন সড়কে কিন্তু যে রিক্সা এবং ব্যক্তিগত মোটরসাইকেল, সেই মোটরসাইকেলগুলো চলাফেরা করছে এবং এখানে পুলিশের পক্ষ থেকে যাতে শহরে বিভিন্ন প্রবেশ মুখে রিক্সা এবং অন্যান্য গাড়ি প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু রাত্রিতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে হয়েছিল। আমরা দেখলাম সকালবেলা ২-৩ জায়গায় সেই বেড়াগুলো খুলে ফেলেছে সাধারণ মানুষ এবং এখানে দোকানপাট বন্ধ থাকলেও কিন্তু আমরা যেটা দেখি যে দোকানের যারা মালিক এবং কর্মচারী তারা দোকানের সামনে বসে থাকে এবং আসার সাথে সাথে তারা আবার দোকান খুলে বিক্রি করে সেখানে আবার চলে যায়। পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এই লকডাউন মানানোর জন্য কিন্তু কঠোর তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু আসলে শহরে কিছুটা লকডাউন মানা হলে শহর এবং
গ্রামগুলোতে কিন্তু লকডাউনের কোনো ছিটমুটো আমরা দেখছি না, স্বাভাবিক দিনের মতোই মানুষ চলাফেরা করছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই কিন্তু এই লকডাউন না মানে এবং মাস্ক না পরার কারণে জরিমানা করা হচ্ছে। কিন্তু যে সাধারণ মানুষের জন্য এই লকডাউন, তারা এই সাধারণ মানুষকে লকডাউন মানছে না, যে কারণে আসলে শহরে এবং শহরতলিতে লোক সমাগম চলছে। এবং মুভমেন্ট পাস, যে মুভমেন্ট পাস কি জিনিস এটা কিন্তু এখানকার মানুষ জানে না, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মুভমেন্ট পাস দেখা হচ্ছে, যে কারণে আসলে কিন্তু স্বাভাবিকভাবে এখানে যে চলাফেরা সেই চলাফেরা চলছে। লকডাউনের 3টা দিনে আমরা ভোর থেকে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক দিনের চাইতেও কিন্তু আসলে বেশি যে যানবাহন, সেই রিক্সা, সিএনজি, অটো রিক্সা এবং মোটরসাইকেল চলাফেরা করছে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। কারখানা, ব্যাংক ও বিভিন্ন অফিস খোলা থাকায় করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। গণপরিবহন না চলায় কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন অফিসকামীরা। অবশ্য গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে রাজধানীতে। পুলিশের মুভমেন্ট পাস পাওয়া নিয়েও ভোগান্তির অভিযোগ করছেন অনেকে। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, সাভার, গাজীপুরের গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ চলাচল করে এই রুট দিয়ে। তবে লকডাউনের দ্বিতীয় দিনে এই রুটের নিষেধাজ্ঞার বাইরে থাকা গার্মেন্টস ও ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির ভিড় সামলাতে হিমশিম পুলিশ। পাস ছাড়াই অবাধে অফিস আইডি কার্ড দেখে চিকিৎসক, পোশাক শ্রমিক ও ব্যাংক কর্মকর্তাদের যাতায়াতের সুযোগ দিচ্ছে পুলিশ। যে গাড়িগুলো চলার কথা লকডাউন উপলক্ষে সেই গাড়িগুলো চলবে, ব্যাংকের গাড়ি, অন্যান্য গাড়িগুলো, চিকিৎসা ক্ষেত্রে গাড়িগুলো। তবে এর বাইরে মুভমেন্ট পাস ছাড়া যারা বের হয়েছেন তাদের হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে, নতুবা আনা হচ্ছে আইনের আওতায়। যাত্রী হলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়, নামিয়ে দিয়ে রিক্সা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রিক্সা বা রিক্সা আমাদেরকে আটকে সাজা দেওয়া হয়। গতকালকে অনেক কড়াকড়ি ছিল, তুলনামূলকভাবে আজকে একটু কম। যেদিকে যায় সেদিকে খালি ইনকাম কম। যদিও সার্ভার জটিলতায় পাস না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাসের জন্য বারবার অ্যাপ্লাই করতেছি, বাট সার্ভারটা বারবার ফেল করতেছে। আমি তো জানি না স্যার, আমার তো জানি না, আমি আজকে প্রথম তো বাইরে এসেছি এই কারণে। পুলিশ বলছে প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করছেন তারা। তবে বাইরে বের হওয়া মানুষ নানা অজুহাত দেয়ায় তাদের সামলাতে লকডাউন কার্যকর করতে বেগ পেতে হচ্ছে তাদের। জরুরি সার্ভিসে কারা অন্তর্ভুক্ত হবেন, আমরা 18 ক্যাটাগরির মানুষের তালিকা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে কি, অনেক জায়গাতেই এই পরিচয়টা শনাক্ত করা নিয়ে সন্দেহের সূত্রপাত হচ্ছে। লকডাউনের প্রথম দিন পহেলা বৈশাখের ছুটি থাকায় সবকিছু বন্ধ ছিল, ফলে মানুষ ঘর থেকে বেরো হয়েছিল কম। তবে দ্বিতীয় দিনে ব্যাংক, শেয়ার বাজার, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা। তাই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের তৃতীয় দিনের পরিস্থিতি জানাতে এবার রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, লকডাউনের তৃতীয় দিনের সকালে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি কিছুটা বেড়েছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আসলে সকাল থেকেই তারা বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে তাদের পরিচয় শনাক্ত করছে, কেন বের হয়েছেন, কি জন্য বের হয়েছেন, অথবা মুভমেন্ট পাসটা আছে কিনা, পাশাপাশি গাড়ির অন্য যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। আপনি জানেন যে আজকে শুক্রবার এবং ছুটির দিন, সেক্ষেত্রে গতকালকের চেয়ে আজকে কিন্তু তুলনামূলকভাবে রাস্তায় ভিড় অনেকটা কম। আমরা ব্যক্তিগত পরিবহনের কথা যদি বলি কিংবা ব্যক্তিগত গাড়ির কথা যদি বলি, সেটিও আসলে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিএনজি। এই সিএনজি চলাচলই কিন্তু একদমই নিষেধ। আমরা সকাল থেকে বেশ কিছু সিএনজি, অন্তত এই ঢাকা ময়মনসিংহ রোডের মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। পুলিশও তৎপর রয়েছে, পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাই করা হচ্ছে কেন বের হয়েছেন, কী জন্য বের হয়েছেন। রাইড শেয়ারিংয়ে যারা বের হয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে পুলিশের পক্ষ থেকে। আরেকটি বিষয় আপনি জানেন যে রমজান যেহেতু এখন চলছে সামনের, সেক্ষেত্রে অনেক শিল্প কারখানা, বিশেষ করে গার্মেন্টসের কথা যদি আমরা বলি, সেই গার্মেন্টস কিন্তু তাদের আসলে বাড়তি যে টাইম, অর্থাৎ ওভার টাইমের যে বিষয়টা থাকে, অর্থাৎ বাড়তি যে কাজ, সে কাজের সুযোগ রয়েছে। আমরা সকালবেলা থেকে দেখেছি যে যারা শ্রমিক রয়েছেন, বিশেষ করে পোশাক শ্রমিক রয়েছেন, তারা যেহেতু কারখানার আশেপাশেই থাকেন, তারা আসলে সারিবদ্ধভাবে বা দল বেঁধে তাদের কারখানায় প্রবেশ করতে দেখেছি। যদিও আসলে সেখানে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে কিংবা স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে কাজ করছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার সুযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকে সকালে আমরা যেমনকার পরিস্থিতি দেখেছিলাম, আজকে সকালের চিত্র কিন্তু সম্পূর্ণই ভিন্ন। যেহেতু শুক্রবার এবং রমজান চলছে, সেহরি খাওয়ার পর অনেকে আসলে ঘুমোচ্ছেন 10টা, 11টা কিংবা 12টার দিকে হয়তো ভিড় বাড়তে পারে।
পুলিশের পক্ষ থেকে 18 পেশার মানুষ তাদেরকে আসলে মুভমেন্ট পাশের যে বিষয়টি সেটি থেকে কিছুটা শিথিল করা হয়েছে। গণমাধ্যম কর্মী, চিকিৎসক, তারপরে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইটি রিলেটেড সংশ্লিষ্ট যারা, টেলিসেবায় যারা আছেন, চিকিৎসা সংশ্লিষ্ট যারা, কোভিড-19 সাথে যারা আছেন, তাদের কিন্তু একটু ছাড় দিচ্ছেন। যদিও আমরা সকাল থেকে আসলে এই সিএনজি সেগুলো কিন্তু গণপরিবহন ছাড়া আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল, আমরা সিএনজি চলাচল করতে দেখেছি। শুধুমাত্র আন্তঃজেলা বাস বন্ধ রয়েছে, পাশাপাশি দূরপাল্লার বাস তো বন্ধই রয়েছে। এখনো সিএনজি চলছে, রিক্সাও চলছে, কোথাও কোথাও রাইড শেয়ারিং যেটি বিটিআরসির পক্ষ থেকে বন্ধ করা ছিল সেটিও এখন পর্যন্ত চলছে। মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয়েছে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। বৃহস্পতিবার রাতে সিটি স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। রিপোর্ট ভালো উল্লেখ করে ডাক্তাররা জানান, হাসপাতালে নয়, বাসাতেই চিকিৎসা চলবে বিএনপি নেত্রীর। 1 বছর পর বাড়ির বাইরে বের হলেন খালেদা জিয়া। করোনা আক্রান্ত হয়ে সিটি স্ক্যান করতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাত 9:15টায় গুলশানের বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। রাত 9:40-এ হাসপাতালে পৌঁছার পর শুরু হয় পরীক্ষা। সেখানে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত 3 চিকিৎসক ও পরিচারিকা ফাতেমা। সিটি স্ক্যান করার পর 11:15টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। চিকিৎসকরা জানান, রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। সিটি স্ক্যানের যে প্রভিশনাল রিপোর্ট সেটাও আমরা পেয়ে গেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে এখন পর্যন্ত যে সিটির ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যে এটি অত্যন্ত মিনিমাম। আপাতত বিএনপি চেয়ারপারসন বাসায় থেকে চিকিৎসা নেবেন বলেও জানান তিনি। আমরা সার্বক্ষণিকভাবে ওনার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, কারণ করোনার আগামীকালকে পরের দিন, তারপরের দিন, অর্থাৎ আমাদের আগামী 1 সপ্তাহ অর্থাৎ 14 দিন পর্যন্ত আমাদের অত্যন্ত মেটিকুলাসলি ওনাকে অবজার্ভ করতে হবে। শুক্রবার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর করণীয় ঠিক করা হবে বলেও জানান খালেদা জিয়ার চিকিৎসক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে মামলা হয়েছে 90টি। 53,291 আসামির মধ্যে হেফাজতের 4 নেতা সহ 397 জন গ্রেপ্তার হয়েছে। ডিএমপি কমিশনার জানান, মামুনুল হকের বিরুদ্ধেও তথ্য নেওয়া হচ্ছে, শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, 2013 সালে ডিএমপির তদন্তে থাকা 52 মামলার চার্জশিট দেওয়া হবে 1 মাসের মধ্যে। 26 মার্চ বাইতুল মোকাররমে তাণ্ডব চালায় হেফাজত। এ ঘটনায় 12টি মামলা হয়েছে পল্টন ও মতিঝিল থানায়। আসামি করা হয়েছে 9,951 জনকে, গ্রেপ্তার হয়েছেন 50 জন। এর পরপরই হেফাজতের কর্মীরা রাস্তায় নামে চট্টগ্রামের হাটহাজারীতে, মসজিদে মাইকিং করে ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত। আর 28 মার্চ ডাকা হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় নারায়ণগঞ্জে। এসব ঘটনায় মামলা হয়েছে 78টি। আসামি করা হয়েছে 43,000-এর বেশি, গ্রেপ্তার হয়েছেন 347 জন। এর বেশ কিছু মামলাতে প্রধান আসামি করা হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। ডিএমপি কমিশনার বলছেন, তথ্য সংগ্রহ শেষে তাকেও আইনের আওতায় আনা হবে। কিন্তু এই মারামারির সময় ঘটনাস্থলে ছিলেন না, ফলে উনি পিছন থেকে কি করেছেন, তার যে সহযোগী যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রেপ্তার করেছি, রিমান্ডে আনা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তার সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের 52 মামলার তদন্ত আবারও জোরে সোরে শুরু হয়েছে। এসব মামলায় হেফাজতের সাংগঠনিক সম্পাদক ও সহকারী মহাসচিব সহ 4 নেতা গ্রেপ্তার হয়েছেন। 13 সালে যে মামলাগুলো ছিল সেগুলো আবার তদন্ত খুব জোরে সোরে শুরু হয়েছে এবং আমরা আশা করছি 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে সমস্ত মামলায় এটা মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেটি চার্জশিট দেওয়ার মতো সেটি চার্জশিট দেওয়া হবে, আর যেটি সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না সেটি অন্যভাবে নিষ্পত্তি করা হবে। তবে গ্রেপ্তার বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতের। গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা হেফাজতে ইসলাম একবারে এত নিরহ নয় যে আমরা কোনো কর্মসূচি দিতে পারবো না। এই অবস্থা যদি হইতেই থাকে, আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তাহলে অবশ্যই আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। হেফাজতের মতো সংগঠনকে ছাড় দিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন অপরাধ বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনায় প্রথম মৃত্যুর ৩৯৪ দিন পর মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়ালো। গত বছরের ১৮ মার্চ করোনায় একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ৯৪ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত ১৫ দিনেই করোনায় মারা গেছেন ১,০০০ জন। করোনায় মৃত্যু বাড়ছেই। গত ২ দিন ধরে মৃত্যুর সংখ্যা ১০০-র কাছাকাছি দেখছে দেশ। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৯৬ জন। গত ২৪ ঘন্টায় ২৫৭ ল্যাবে ১৯,৯৫৯ নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যদিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ যখন দেশে কিছুটা কম ছিল, তখন অনেকের উদাসীনতা দেখা গেছে, যার ফলে দেশ এখন এই মহাসংকটে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কঠোরভাবে লকডাউন পালনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আজকে যে আমাদের ভালো অবস্থা আছে সেটা কিন্তু আল্লাহর দয়া এবং ভাইরাসের দয়া, যে নতুন যে আপনার ভেরিয়েন্ট আছে এটা এতখানি ক্ষতিকর না, কিন্তু যে কোনো সময় এটা পরিবর্তিত হতে পারে। জানুয়ারি থেকে ভাইরাল সিকোয়েন্সিং হচ্ছে, জিনোমিক সিকোয়েন্সিং, এটা কখনোই প্রকাশ করা হয়নি, জনগণকে কখনো সাবধান করা হয়নি যে নতুন একটা ভেরিয়েন্ট এসছে। অনেক ধরনের তথ্য আমাদের কাছে জানা নাই। আরও ৯৪ জন মৃত্যুর মধ্যে ৯০ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেন। এর মধ্যে পুরুষ ৬৪ জন আর নারী ৩০ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ১০,০৮১ জনের। এদিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৯১৫ জন, আর এ নিয়ে মোট সুস্থ ৫,৯৭,২১৪ জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় শনাক্ত করোনা রোগীর ৮৭ সাউথ আফ্রিকার ধরন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সাউথ আফ্রিকার ধরনটি খুব ছোঁয়াচে এবং সংক্রমণের জটিলতাও অনেক বেশি। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের জেনোমিক ল্যাব দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮০০-র বেশি জেনোম সিকোয়েন্স করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আন্তর্জাতিক তথ্য ভান্ডার GIS-8-এ ৫০০-র বেশি জেনোম ডেটা আপলোড করা হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে সিলেট থেকে সংগ্রহ করা ২৬ নমুনার জেনোম সিকোয়েন্স করে যুক্তরাজ্যের ধরন পাওয়া যায় ১৩টিতে। আক্রান্তদের বেশিরভাগই যুক্তরাজ্য ফেরত। আর সবশেষ ৪৮টি নমুনার জেনোম সিকোয়েন্স করে ৪২টিতেই সাউথ আফ্রিকার ধরন পাওয়া যায়। এ মাসের শুরুতে এসব নমুনা ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে। ডেফিনেটলি এটা অ্যাওয়ার হওয়ার মতো, মানে এটা সাবধান হওয়ার মতো সিচুয়েশন, এতে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন, অনুগ্রহ করে সবাই যাতে সেটা মেনটেন করি আমরা, তাহলেই আমরা এটা থেকে বাঁচতে পারব। দেশে গত ১৫ দিনেই ১ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১,০৩৫ জন। এর পেছনে সাউথ আফ্রিকার ধরনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। এই ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু রিইনফেকশন হয়, এবং এই ভ্যারিয়েন্টের আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটাকে স্কেপ করতে পারে, দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং মানুষ কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। তারা সিভিয়ার কোভিড ডেভেলপ করছে, হসপিটালে ভর্তি হচ্ছে, এবং সেই একই কারণে যেহেতু বেশি সংক্রমণ হচ্ছে, আমরা কিন্তু মৃত্যু দেখছি বেশি। সাউথ আফ্রিকার ধরনে করোনা টিকার কার্যকারিতা নিয়েও আছে বিতর্ক। তাই এর বিস্তার ঠেকাতে জেলা, উপজেলা ও এলাকা ভিত্তিক জেনোম সিকোয়েন্স করে করোনার ধরন চিহ্নিত করার পরামর্শ গবেষকদের। যদি আমরা ওইসব অঞ্চলগুলোকে অন্যান্য অঞ্চল থেকে আলাদা করতে পারি বা কন্টেইন করতে পারি, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব। ICDDRB ও CHRF এর ল্যাবেও সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত BCSIR এর ল্যাবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যে বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি ছিল খুবই কম, ফলে ব্যাংকের লেনদেনও হয়েছে কম। শুধুমাত্র ব্যবসা ও জরুরি প্রয়োজনে গ্রাহকরা ব্যাংকে গেছেন। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেক ব্যাংক কর্মী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে প্রথমে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিলেও পরে সীমিত পরিসরে চলার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 3 ঘন্টা চলে লেনদেন। কাজে যোগ দিতে বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মীরা পরিবহন সুবিধা পেলেও দুর্ভোগে পড়েন শাখা পর্যায়ের কর্মীরা।
গণপরিবহন না থাকার কারণে হয়তো রিক্সা বা অন্যান্য যাতে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে। আসতে একটু ঝামেলা হয়েছে, চেকিং পয়েন্টের ইস্যুতে একটু ঝামেলা ছিল। কর্মকর্তারা জানান এদিন ব্যবসায়ী ছাড়া সাধারণ গ্রাহকের চাপ ছিল সামান্য, তাই বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে। 15-20 জনের মতো আছে কাস্টমার আসছে, কিন্তু লাস্ট 3 দিন আমরা অনেক হিউজ পেমেন্ট দিছি, যারা মূলত প্রতিদিন আমাদের 200-250 ভাউচার হয়, তখন আমরা 600 করে ভাউচার দিছি। উপস্থিতি তো তেমন নাই আজকে, লকডাউনের কারণে কাস্টমার উপস্থিতি খুব কম। আমি মূলত অফিসের কাজে আসছি, অফিসের টাকা জমা দিতে। গার্মেন্টসে তো বেতনের ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা ইমার্জেন্সি টাকাটা দিয়ে গেলাম। ওইখান থেকে বলছে একটু তাড়াতাড়ি টাকাটা দেওয়ার জন্য। ব্যাংকের পাশাপাশি চালু ছিল শেয়ার বাজারও। ঢাকা ও চট্টগ্রামে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কবরীর ছেলে শাকের চিশতি জানিয়েছেন তার মায়ের শারীরিক অবস্থা জটিল। কবরীর সুস্থতার জন্য দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। গত 5 এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট এলে সারা বেগম কবরীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 8 এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বিশেষ 2টি গ্রাম আইকদিয়া পাইকদিয়া। এই গ্রাম দুটির অধিকাংশ মানুষের পেশাই নাকি মানুষ ঠকানো। মানুষ ঠকানোর এই কাজকে স্থানীয়রা বলে চোট দেওয়া, আর সংঘবদ্ধ এই চক্রকে বলা হয় চোট পার্টি। এই মানুষ ঠকানো অর্থ দিয়ে অনেকেই গড়ে তুলেছে প্রাসাদ, বাড়ি, গাড়ি সহ বিপুল সম্পদ। কেরামত আলী অল্প দিনে বেশি লাভের আশায় জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছেন কয়েকদিনের চেনাজানা এক রিকশা চালকের হাতে। বিনিময়ে পাওয়ার কথা ছিল 86 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, কিন্তু তিনি যে ততক্ষণে প্রতারণার ফাঁদে আটকে গেছেন তা বিন্দু পরিমাণও টের পাননি। সে আমাকে বলে যে $100 একটি বান্ডিল আছে, যার বাজার মূল্য বাংলাদেশি প্রায় 86 লাখ টাকা। আমি যদি তাকে 20 লাখ টাকা দেই, সে আমাকে পুরো ডলারটাই দিয়ে দিবে। কেরামত আলীর মতো এই ব্যক্তিও একই প্রতারণার শিকার, তবে ঘটনা কিছুটা ভিন্ন। সীমান্ত পিলারের গল্প শুনিয়ে তার কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে 12 লাখ টাকা। আমি এত বোকা হব কল্পনাও করিনি। সে বলেছিল এই ম্যাগনেট পিলারের দাম কোটি কোটি টাকা। এই দুই ব্যক্তি যে প্রতারক দলের শিকার, তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের আইকদিয়া পাইকদিয়া গ্রামে। গ্রাম দুটির 50% মানুষই কোনো না কোনো প্রতারণার সাথে জড়িত। প্রতারণার অর্থে গ্রামে গড়ে তোলা হয়েছে আলিশান অট্টালিকা। এই প্রতারণা সেটা অনেক সময় ডলার দেখিয়ে করে, স্বর্ণের লোভ দেখিয়ে করে, অনেক সময় ম্যাগনেটের কথা বলে। এরকম চক্রের এক একজনের বিরুদ্ধে 4টা 5টা 7টা 10টা ওয়ারেন্টও আছে। আপনি গেলে দেখতে পাবেন যে তাদের বাড়িতে সুরম অট্টালিকা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশের চোটপাটিগুলোর বেশিরভাগেরই বাড়ি এই উপজেলায়। বিভিন্ন প্রতারক দলের নেতৃত্বে আছে ফারুক মোল্লা, মিজান মেম্বার, খন্দকার নাসির, জাহাঙ্গীর, মহসিন, ইকরাম, সৈকত এলাহি জাহাঙ্গীর ও আলমগীর তালুকদার। এখানে বোধহয় আমাদের প্যানেল প্রভিশনটা একটু বাড়াতে হবে, প্লাস এটাকে নন বেইলেবল করতে হবে, নাহলে আমাদের যে অনেকেই এই সহজ সরল লোকগুলোকে প্রতারণা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়ানোর পাশাপাশি নিজেদের লোভ সংবরণ করা বেশি জরুরি বলে মনে করেন সিআইডি প্রধান। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। সিঙ্গাপুর ছাড়াও যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের 4টি দেশে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, ভ্রমণকারীকে অবশ্যই করোনা সনদ থাকতে হবে। বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন দেয় সরকার, বন্ধ করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল, ফলে আটকা পড়েন অনেক প্রবাসী শ্রমিক। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, শনিবার থেকে সিঙ্গাপুর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতারে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। 17 তারিখের থেকে এই 5টা দেশে স্পেশাল ফ্লাইট গুলোর মাধ্যমে আমাদের যারা চাকরির সন্ধানে যাচ্ছিলেন তারা যেতে পারবেন। আমরা এগুলোকে যে নরমাল শিডিউলের যে ফ্লাইট গুলো ছিল এগুলোকে আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা স্পেশাল ফ্লাইট করে দিচ্ছি, যাতে কোভিড এর লকডাউনের কারণে তো আমাদের নরমাল ফ্লাইট বন্ধ। তিনি জানান, ফ্লাইট পরিচালনা করা হবে শুধু ঢাকা থেকেই। 20 এপ্রিলের মধ্যে 100 ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
ওইসব দেশ থেকে যারা আসবেন, যদি আমরা ডিসকারেজ করছি এখন, কারণ আমাদের দেশের পরিস্থিতির কারণে, বাট যারা একান্তই আসতে হবে তাদেরকে পিসিআর টেস্ট নেগেটিভ এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস কনফার্ম করে এসে ঢাকাতে 14 দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বেবি চক চেয়ারম্যান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরখানে মাদক ব্যবসায়ীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের বাবা। বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে হামলার শিকার হন তিনি। সাইফুল ইসলামের ছেলে নুরুল আমিন হাসান জানান, উত্তরখানের আক্তার টেক মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে এলাকায় চিহ্নিত 2 মাদক ব্যবসায়ী তার বাবার গতিরোধ করে। এক পর্যায়ে লাঠি সোঁটা দিয়ে তারা সাইফুল ইসলামকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় উত্তরখান থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তীব্র রোদ, গরম বাতাস এবং ছত্রাকজনিত রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলার ধান। ফসলের ক্ষেতে ধানের শীষ শুকিয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার শঙ্কায় চাষিরা। তবে ফলন বিপর্যয় থেকে রক্ষা পেতে ছত্রাকনাশক ও পটাশ সার ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের। চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক ওসমান আলী 1 বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। রোদের তাপ ও গরম বাতাসে ক্ষেতের অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে। একই অবস্থা পুরো জেলার বেশিরভাগ কৃষকের। মাঠের পরিস্থিতি খুব খারাপ। মাঠের ধান এমন একটা হাওয়া এসেছে, সে হাওয়ায় ধানটা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। মেহেরপুরে বেশ কয়েকদিনের টানা তাপদাহে ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। এছাড়া কালবৈশাখী ঝড়ের সাথে দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ। বৃষ্টি আসার কারণে ঝড় বৃষ্টিতে আমাদের এই ধানটা খুব ক্ষয়ক্ষতি করেছে। ওই তাপমাত্রা খুব বেশি ছিল, এখানে হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এখন ধানের ফলন আর ভালো আর হবে না, এখন সব সাদা সাদা হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের সময় গরম বাতাসে পাবনা ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় বোরো ধানের ক্ষতি হয়েছে। ধানের শীষ সাদা হয়ে শুকিয়ে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে চাষিরা। ধানটা ভালো হবে, ভালো ফলন পাবো এই আশা করে আমি মনে করি অনেক টাকাই খরচ করছি। তবে জমিতে 3 ইঞ্চি পরিমাণ পানি জমিয়ে রাখা এবং পরিমাণ মতো পটাশ সার ছিটানোর পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। এখন যেটা অন্যতম করণীয়, ধানের জমিতে সার্বক্ষণিক 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি জমায় রাখতে হবে। তো এখন যেহেতু আর সার দেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে পটাশ, যেটা আমরা পটাশ সার, এটা গুলিয়ে লিটারে 7 থেকে 10 গ্রাম হারে গুলিয়ে স্প্রে করে দিলে এই অবস্থা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। এদিকে সাতক্ষীরায় ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব হয় সময়ের আগেই ধান কাটছেন চাষিরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গ্যাস সংকটে ভুগছেন নরসিংদীর আবাসিক এলাকার বাসিন্দারা। প্রায় 4 মাস ধরে ঠিকমতো গ্যাস সরবরাহ না পাওয়ায় বিকল্প ব্যবস্থায় কাজ চালাচ্ছেন তারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ নরসিংদীবাসী। 5 বছর ধরে প্রতি শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যায় নরসিংদী শহরে। এ ভোগান্তি চলে অন্তত 3 মাস। সাধারণত গ্রীষ্মের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হলেও এবার ভোগান্তি কমেনি। শহরের ভেলানগর, বিলাসতী, সাটিরপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় সারাদিনই থাকে না গ্যাসের চাপ। তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস, কাঠসহ বিকল্প জ্বালানির জন্য বাড়তি অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। সরকার তো আমাদের কাছ থেকে বিলটা ঠিকই নিতেছে, কিন্তু আমরা সেই সন্ধ্যার পরে কারেন্ট গ্যাস আসে, তাও আধা ঘন্টা 1 ঘন্টা। সেই লাকড়িতে রান্না করে ধোয়া মোয়া দিয়ে আমার চোখে সমস্যা হয়ে যে ভোর 5টা পর থেকে গ্যাস একবারে কমতে থাকে, 6টার পরে গ্যাস থাকেই না। দুপুর বেলাও মনে করেন চুলা ধরানোই যায় না। অনেকবার অফিসে গেছি, অফিসে বলা হয়েছে তেমন কোনো ইয়ে নাই, বলে দরখাস্ত দিলে হবে কি, দরখাস্ত দিয়ে তদবির করবে না, কাজ করবে না। বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য এই ভোগান্তি উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে কাজ শেষ হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইন যে পিকিং করতেছে, বড় 30 ইঞ্চি লাইনটা বন্ধ হয়ে যাওয়াতে এটা সব নেটওয়ার্কের সব জায়গায় চাপের সমস্যা। এটা শেষ হয়ে গেলে আস্তে আস্তে পেশা স্বাভাবিক হয়ে যাবে। নরসিংদীতে তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা প্রায় 25,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1,700-র বেশি মানুষ নতুন শনাক্ত হয়েছে, 8 লাখের বেশি। এর মধ্যে শুধু ভারতেই শনাক্ত হয়েছে 2 লাখের বেশি নতুন রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 29,98,000। এ পর্যন্ত আক্রান্ত 13,96,00,000 বেশি।
টানা কয়েকদিনের মতো বৃহস্পতিবারও সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছে ৩,৭০০-র বেশি মানুষ। সেখানে নতুন রোগী মিলেছে ৮০,০০০। ভারতে ২৪ ঘন্টায় মারা গেছে প্রায় ১২০০ মানুষ। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৭৮ জনের। এদিকে বৃহস্পতিবার ইউরোপে করোনায় মোট প্রাণহানি ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে প্রতি সপ্তাহে ১৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যকাল। উইন্ডসরে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্ষিপ্ত পরিসরের এই আয়োজনে উপস্থিত থাকবেন মাত্র ৩০ জন অতিথি। এর মধ্যে আমন্ত্রিত অতিথিদের নাম প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। প্রিন্স ফিলিপের কফিনের পাশে হাঁটবেন তার ৪ সন্তান প্রিন্স চার্লস, প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানা। এছাড়া নাতি প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও হাঁটবেন রূপান্তরিত ল্যান্ড রোভার সবজানের পাশে। রাজপরিবারের সদস্যদের বাইরে জার্মানির ৩ জন আত্মীয় থাকবেন। সবাই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। শুধু রানী একাই আসন গ্রহণ করবেন। প্রিন্স ফিলিপের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে না। ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও গ্রানাদাকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলস। এদিকে শেষ ৪-এ উঠেছে আর্সেনালও। ২ লেগ মিলিয়ে স্লাভিয়া প্রাগের বিপক্ষে গানারদের জয় ৫-১ গোলে। ঘরের মাঠে শুরুতেই কাভানির গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। পরে রক্ষণ জমাট রেখে স্বাগতিকদের সাথে সমানে সমান লড়ে গ্রানাদা। তবে শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হজম করলে হতাশা বাড়ে স্প্যানিশ ক্লাবটি। সেমিফাইনালে রোমার বিপক্ষে লড়বে ম্যান ইউনাইটেড। এদিকে স্লাভিয়া প্রাগের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন লাকাজেত, একটি করে গোল করেন পেপে ও জাকা। ফাইনালে ওঠা লড়াইয়ে গানারদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। Slavia Prague goalkeeper nowhere near much up against it here with Arsenal looking really good and threatening once more. Sensational! ইংলিশ প্রিমিয়ার লিগে জয় ফেরার লক্ষ্যে রাতে মাঠে নামছে টটেনহাম। রাত ১টা এভারটনের চ্যালেঞ্জ নেবে স্পার্স। সবশেষ ২ ম্যাচে হার ও ড্রয়ে ছন্দহীন টটেনহাম। জোসে মরিনিওর অধীনে মৌসুমের শুরুটা ভালো করলেও পথ হারিয়েছে শেষ দিকে। পয়েন্ট টেবিলের শেষ ৪-এ থাকা নিশ্চিতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই স্পার্সের। এভারটনের বিপক্ষে জিওভানি লো সেলসো, এরিক ডায়ারকে পাচ্ছে না টটেনহাম। তবে শুরুর একাদশে ফিরছেন সন হিউং-মিন, হ্যারি কেইন। বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়ে নামছে এভারটন। ফেরার অপেক্ষায় আন্দ্রে গোমেজ ও জর্ডান পিকফোর্ড। সবশেষ ৫ দেখায় দাপট দেখিয়েছে আনচেলত্তির দল। ১ হার ২ জয়ের বিপরীতে ২ জয় আছে এভারটনের। মাল্টা ভিত্তিক বাজিকর প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন জলাতান ইব্রাহিমোভিচ। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই ফুটবল সুপারস্টার। সুইডিশ গণমাধ্যমের দাবি, বেটহার্টের ১০% শেয়ারের মালিক ইব্রাহিমোভিচের কোম্পানি আননোন এবি। ২০১৮ সালে ইব্রাকে প্রতিষ্ঠানটির দূত ও অন্যতম মালিক হিসেবে পরিচয় করিয়ে দেয় বেটহার্ট। বাজিকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নাকি আগে থেকেই জানত সুইডেনের ফুটবল ফেডারেশন, যে কারণে ২০১৮ বিশ্বকাপে সুযোগ পাননি তিনি। ফিফার নিয়ম অনুযায়ী কোনো বেটিং প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে না ফুটবলাররা। নিয়ম ভাঙার জন্য ৩ বছরের শাস্তির বদলে বড় জরিমানাও হতে পারে ইব্রার। করোনা আক্রান্ত আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত ১০ এপ্রিল করোনা পজিটিভ হন আকরাম খান। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিসিবি পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। অবস্থার অবনতি যাতে না হয় সেই সতর্কতায় তাকে আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। শ্রীলঙ্কায় ৩ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে প্রথমবার অনুশীলন করেছে টিম বাংলাদেশ। বাজে সময় কাটিয়ে কামব্যাকের সুযোগ দেখছেন সাইফ হাসান। সবশেষ উইন্ডিজ সিরিজে উপেক্ষিত হলেও দলের সাথে থাকাটা কাজে দিয়েছে মনে করেন সাইফ। শ্রীলঙ্কার কন্ডিশন বুঝতে তাকিয়ে আছেন প্রস্তুতি ম্যাচের দিকে। ৩ দিন পর মিলল মুক্তির স্বাদ। রুম কোয়ারেন্টাইন শেষে শুরু হয়েছে আনুষ্ঠানিক অনুশীলন। অস্বস্তি কাটিয়ে যেখানে প্রাণবন্ত মমিনুলের দল। ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ। নিউজিল্যান্ড সফরে বাজে ফিল্ডিংয়ে কাঠগড়ায় রায়ান কুক।
লঙ্কা সিরিজে ভুলের পুনরাবৃত্তি চায় না ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলনে ফিল্ডিংয়ে হয়েছে দীর্ঘ সেশন। লিটনকে রানে ফেরার আত্মবিশ্বাস দিয়েছেন টিম লিডার সুজন। 17-18 এপ্রিল 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। পাল্লে গেলের উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। স্পিনারদের জন্য থাকছে যথেষ্ট টার্ন বাউন্স। তবে প্রচণ্ড গরমে পেসারদের দিতে হবে কঠিন পরীক্ষা। প্রস্তুতি ম্যাচে সবকিছুই শুধরে নিতে হবে দ্রুত। ওয়েদারের সাথে অ্যাডাপ্ট করা আর উইকেট কীরকম হতে পারে ওইখানেই ম্যাচটা খেলে আমাদের আসলে বুঝতে হবে। সো আমার মনে হয় ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এভরিডে ইজ ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ যত ক্যাশ ইন করা যায় ততই আমাদের জন্য ভালো। জাতীয় দলের জার্সিতে সাইফ সবশেষ টেস্ট খেলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। ফেরার মিশনে 3 নম্বরে শান্তর সাথে লড়াই জমবে, তাই প্রস্তুতি ম্যাচে সাইফ দিতে চান সর্বোচ্চ। আমার মনে হয় ব্যাটিং প্রিপারেশনটা তারপর ফিটনেস ওয়াইজ এভরিথিং খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই কিন্তু ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ ফিটনেস ওয়াইজ। তো অল ওভার আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, কনফিডেন্সও ভালো আছে। ইনশাল্লাহ যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব। প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট 21 এপ্রিল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি কাপে প্লে অফে প্রথম ম্যাচের ভেন্যু ও তারিখ নিয়ে জটিলতা কাটেনি আবাহনীর। ভার্চুয়াল সভায় আসেনি কোনো সিদ্ধান্ত। 25 এপ্রিল ভারতে খেলার প্রস্তাব দিয়েছে আবাহনী। সম্ভব না হলে আগামী মাসে মূল টুর্নামেন্টের আগে ম্যাচ আয়োজনের পরিকল্পনা এএফসির। ভারতে করোনার রূপ ভয়ঙ্কর, তবুও সতর্কতা মেনেই এএফসি কাপের প্রাক বাছাই ম্যাচ হয়েছে। স্বাগতিক বেঙ্গালুরু এফসির কাছে 5 গোলের হার নেপালের ত্রিভুবন আর্মি এফসির। 28 এপ্রিল দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুর প্রতিপক্ষ হবে আবাহনী ইগলস ম্যাচের জয়ী দল। তবে ঢাকায় লকডাউন বাধায় আটকে যাওয়া আবাহনী ইগলস ম্যাচ কবে হবে সেই ধোঁয়াশা কাটেনি। সংকট সমাধানে এএফসির সাথে অনলাইনে আলোচনা সেরেছে আবাহনী ও বাফুফে। এ মাসেই ভারতে ম্যাচ আয়োজনের কথা হলেও সিদ্ধান্ত নেয়নি এএফসি। তো আগামী 28 তারিখে ভারতের গোয়াতে বেঙ্গালুরু এফসির সাথে এই দুই দলের বিজয়ী দলের খেলার তারিখ নির্ধারিত রয়েছে। তাই তার পূর্বে 25 তারিখে আবাহনী এবং মালদ্বীপ ইগলসের ম্যাচটি গোয়াতে আয়োজন করা যায় কিনা। ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশের বাইরে গিয়ে খেলার নিশ্চয়তা নেই আবাহনীর, তাই সরকারের বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে এএফসি। সার্বিক বিষয় নিয়ে কাজ করছে বাফুফেও। এখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদেরকে যেটা বলেছে যে আমরা যেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে যেন আমরা একটা পারমিশন অবটেইন করার চেষ্টা করি, পারমিশন নেওয়ার চেষ্টা করি, যাতে এএফসি কাপের খেলাটাতে অংশগ্রহণের জন্য প্রয়োজন বোধে আবাহনী লিমিটেড তারা যেন দেশের বাইরে ট্রাভেল করতে পারে। আমাদের যেহেতু এখন ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 14 মে মালদ্বীপে শুরু মূল টুর্নামেন্ট। এ মাসে সম্ভব না হলে মালদ্বীপে প্লে অফের ম্যাচ আয়োজনের বিকল্প চিন্তা এএফসির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এখন সবচেয়ে বড় বিনোদন ঘুড়ি ওড়ানো। তালেবান আমলে দেশটিতে নিষিদ্ধ ছিল 100 বছরের এই ঐতিহ্য। গত 2 দশকে রক্তক্ষয়ী যুদ্ধে দুষ্কৃতি ভুলতে ঘুড়িকেই বেছে নিয়েছে এখানকার মানুষ। 20 বছরের গৃহযুদ্ধ, জঙ্গি তৎপরতা আর অর্থনৈতিক মন্দায় জর্জরিত আফগানিস্তান জুটেছে 2020 সালে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তকমাও। আকাশে ওরা রং বেরঙের এসব ঘুড়ি দেখে বোঝার উপায় নেই দেশটিতে এখনও যুদ্ধ পরিস্থিতি। রাজধানী কাবুলের উপকণ্ঠে হজনবী পাহাড়ে চলছে এই অনানুষ্ঠানিক ঘুড়ি উৎসব, যেখানে ঘুড়ি উড়াতে এসেছেন বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ। সঙ্গী হয়েছে পরিবার। ঘুড়ি ওড়ানোর দারুণ অভিজ্ঞতা। এটি আমাদের যুদ্ধ সংঘাত, প্রিয়জন হারানোর কষ্ট ভুলে ভালো সময় কাটাতে সাহায্য করে। আফগানিস্তানে ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য 100 বছরেরও বেশি পুরনো। ঘুড়ি সেখানে পরিবর্তনের প্রতীক, তবে নিষিদ্ধ ছিল তালেবান শাসনামলে। সম্প্রতি আবারও শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি। রং বেরঙের ঘুড়ি, সাজানো নাটায় আমাদের অনেক আনন্দ দেয়। এখানে সব বয়সী মানুষই ঘুড়ি ওড়াতে পছন্দ করে। কাবুলের বাসিন্দাদের জন্য এটি এখন সবচেয়ে বড় বিনোদন। প্রতি সপ্তাহে ছুটির দিনে এই পাহাড়ে ঘুড়ি ওড়াতে ভিড় জমান নানা বয়সী মানুষ। বসন্ত ও শরৎকালেই সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ে এখানকার আকাশে। খরচ কম বলে সব শ্রেণীর মানুষই ওড়াতে পারে ঘুড়ি, মেতে উঠতে পারে আনন্দে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাধ্য হয়ে রাজধানীতে আসছেন জটিল রোগীরা। করোনা আক্রান্ত খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো, বাসায় থেকেই চিকিৎসা হবে জানালেন চিকিৎসক। শিগগিরই আইনের আওতায় আসবেন মামুনুল হক। হেফাজতে 52 মামলার চার্জশিট জমা 1 মাসের মধ্যে। বিশ্বে করোনায় একদিনে 13,500-এর বেশি মৃত্যু। ভারতে 24 ঘন্টায় 2,16,000 শনাক্তের রেকর্ড। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। গ্রামীণফোন 4G যার, দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণফোন। বিশ্বব্যাপী